আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আসমানের রং গাঢ় হলো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নীর বলল, চলো তোমাকে পৌঁছে দিই। দুষ্টু আমতা আমতা করে বলল, কি দরকার? এমনিতেই তুমি অসুস্থ। না চলো, অনেকদিন হলো তোমার সাথে রিক্সায় চড়ি না। তোমার বাসার সামনে জামরুল গাছটা নিচেও দাঁড়িয়ে থাকি না, অনেকদিন হলো। দুষ্টু কেমন করে যেন চাইল, নিজেকে বলহীন দুর্বল অসহায় লাগলো। নীরের ঠোঁট থেকে হাসি সরছে না। প্রেয়সীকে দেখে এত দিনের খরার বুকে বৃষ্টি হয়েছে। রোদে ঝিলিকে দুষ্টু কপালে হাত রেখে চোখ ঢেকে বলল, আমি তো বাসায় যাব না। নীর অবাক হলো। বাসায় যাবে না? না, কোথায় যাবে তাহলে? ওই একটু শপিংয়ে যাব। দুষ্টুর তোতলানো স্বর। শ্রেয়সী ফোন থেকে চোখ তুলে চোখ রাঙিয়ে কিছুটা আশ্চর্যবোধ থেকে বলল, তুই আমাকে ছাড়া শপিংয়ে যাবি? কখনো তো যাস না। দুষ্টু নিচু স্বরে দুরু দুরু বুকে বলল, কাজিনের সাথে যাব, আমার কাজিন মিতার সাথে। আম্মুও যাবে নাকি? কথাগুলো বলেই চোরা চোখে দুষ্টু শ্রেয়সীর দিকে তাকালো। শ্রেয়সী কোনো উত্তর করল না। দুষ্টু আর চোখে তাকিয়ে বলল, তোর যদি কিছু কেনার থাকে তবে চল যাই। লাগবে না, আমার কিছু কেনাকাটার নেই, তুই যা। ভারী পবনে ধুলোমাখা বাতাসের বিপক্ষে হেঁটে আসা দায়। শ্রেয়সীর গলায় ফেলে রাখা স্কার্ফটা বারবার পড়ে যাচ্ছে, বাতাসে উড়ে চলে যেতে চাইছে। চোখে নাকি বালি ঢুকছে, তাকানো কঠিন। কয়েকবার হাঁচি উঠেছে। সে বিরক্ত চোখে তাকালো আশেপাশে। ঝোড়ো বাতাস দেখে মনে হচ্ছে খানিক বাদেই ভয়ঙ্কর বৃষ্টি নামবে। চটজলদি পা চালিয়ে কনফেকশনারি দোকানের দিকে গেল। মা আসার সময় কানের কাছে পই পই করে বলে দিয়েছে আসার সময় 4 হালি ডিম কিনে আনতে, আর একটাও যদি ভাঙে তবে ওর খবর আজ টিভির হেডলাইনে উঠবে। ডিম সবগুলো ওর মাথায় ভাঙা হবে। খানিক বাদে দোকানে গিয়ে দাঁড়াতে শ্রেয়সী চকলেট কিনল। বোনের জন্য একটা নিল। এরপর দুটো চিপস, কয়েকটা বিস্কিটের প্যাকেট আর কিছু ক্যান্ডি কিনে ব্যাগে ভরল। পাশে চায়ের দোকান। পাক্কা 6 মিনিট পর তার চা এলো। চায়ে চুমুক দিতে দিতে প্রায় ভুলতে বসলো দোকানে আসার মূল কারণ। চায়ের কাপটা মুখের সামনে ধরে কিছুক্ষণ ভ্রু কুঁচকে ভাবল। মাথায় হাত দিয়ে বিড়বিড় করলো, কেন জানি এসেছিলাম দোকানে? কেন কেন ধর, মনে পড়ছে না কেন? তখনই ঝুম বৃষ্টি তেড়ে এলো। ঝমঝম ঝম তুখোর ধ্বনি তুলে মিশে গেল দূরের বড় পুকুরের সাথে, নর্দমার পচা পানির সাথে। মাটি ভেজালো, ধুলোময় বাতাস ভিজে শান্ত হলো। ভিজল শ্রেয়সীর জামার একাংশ। সে সরে দোকানের ছাউনির আরেকটু ভেতরে দাঁড়ালো। বিরক্তিকর চোখে আফসোস করে বলল, এক্ষুনি বৃষ্টি আসতে হলো। আমি কি নিতে এসেছিলাম তাই তো ভুলে গেলাম। পাশ থেকে তখন কোনো এক পুরুষ হন্তদন্ত হয়ে এসে ব্যস্ত স্বরে দোকানদারকে বলল, মামা তাড়াতাড়ি 2 হালি ডিম দেন, বৃষ্টির জোর বাড়ছে। শ্রেয়সীর চা শেষ। সে এখন চকলেট ধরেছিল। আগন্তুকের কথায় তার ঠোঁট প্রস্ফুটিত হলো। এই তো ডিম। ঠোঁট আলগা করে হাসি দিয়ে যখন সে পাশে তাকালো, সেকেন্ড কয়েকের জন্য তার চোখ থমকালো। ঠোঁট ভিজলো আচমকা বৃষ্টির ছিটায়। সে দেখলো এক বৃষ্টি ভেজা পুরুষ মাথা কাত করে তার কাঁধ ভেজা চুল ঝাড়তে ঝাড়তে করুণ দৃষ্টিতে বৃষ্টির দিকে মনোনিবেশ করেছে। মোটা লালচে ঠোঁটে একটু পরপর বিড়বিড় করছে, জীবনে এই প্রথমবার বুঝি শ্রেয়সী কোনো ছেলের দিকে অপলক চেয়ে রইল। এই প্রথমবারের মতন তার মনে হলো। বৃষ্টি ভেজা পুরুষও বুঝি হয়? ভেবেই সে নিঃশব্দে হাসল। অজানা পুরুষটির দিকে এগিয়ে গিয়ে বলল, থ্যাঙ্কস এ লট। প্রযুক্ত বিব্রত চোখে ঘুরে তাকালো। সামনের কোনো এক অল্প বিস্তর সুন্দরী রমণীর মুখে হঠাৎ ধন্যবাদ শুনে রীতিমতো চমকে উঠল। জোরপূর্বক হেসে বলল, থ্যাঙ্কস ফর হোয়াট? শ্রেয়সী বলতে গিয়ে হেসে ফেলল। প্রযুক্ত তখনও অবাক চোখে তাকিয়েছিল। মেয়েটা হাসলে নাক কুঁচকে যায়, চোখ প্রসারিত হয়, সুন্দর লাগে। সে মেয়েটাকে হাত বাড়িয়ে বলতে শুনল, হাই, আই অ্যাম শ্রেয়সী। প্রযুক্ত একবার হাতের দিকে তাকিয়ে আবারও মেয়েটার মুখের দিকে তাকালো। এরপর ফর্সা আদুরে চেহারার মেয়েটির হাত অনায়াসে ধরে বলল, প্রযুক্ত। শ্রেয়সী ঠিক মতো শুনল না, জিজ্ঞেস করলো আবার। সরি। প্রযুক্ত মাথা চুলকে হেসে বলে, অ্যাকচুয়ালি মাই নেম প্রযুক্ত। শ্রেয়সী একটু অবাকতায় হেসে বলল, ইউনিক নেম। থ্যাঙ্কস, বাট তখন ধন্যবাদ জানালেন কেন বললেন না তো? আসলে আম্মু আমাকে ডিম আনতে বলেছিল,
রাস্তা দিয়ে মনে করতে করতে দোকানে এসে হাঁপি চিপি কিনতে কিনতে ভুলে গিয়েছি। আপনি এসে দোকানদারের কাছে ডিম চাইতেই মনে পড়লো। প্রযুক্ত ঠোঁট গোল করে বলল। ওহ, খেয়াল করলো মেয়েটার হাতে চকলেট। ঠোঁটের বাম পাশে চকলেট লেগে ছড়িয়ে গিয়েছে। প্রযুক্ত ভ্রু উঁচিয়ে বলল, আপনার মুখের চকলেট। শ্রেয়সী ব্যাগ থেকে ছোট্ট আয়না বের করলো, টিস্যু দিয়ে ঠোঁট মুছে আয়না আবার ব্যাগে রাখলো। প্রযুক্ত বাঁকা হেসে বলল, মেয়েদের ব্যাগে অলওয়েজ সাজগোজের আইটেম থাকবেই, এটা যেন নিয়ম। থাকতে হয়, ইটস ইম্পর্ট্যান্ট ফর গার্লস। যদি ছেলেরা সাজগোজের অধিকার পেত তবে তাদেরও একটা করে সাইড ব্যাগ থাকতো এবং সাজগোজ করার জিনিস থাকতো। প্রযুক্ত ঘাড়ে হাত দিয়ে অনিচ্ছাবশত ঠোঁট টানল। ভেরি স্মার্ট। দোকানদার প্রযুক্তর হাতে ডিম এনে দিল। দোকানদারকে টাকা দিয়ে শ্রেয়সীর উদ্দেশ্যে সে বলল, আই হ্যাভ টু গো নাও, নাইস টু মিট ইউ। শ্রেয়সী জোর করে হাসল, হালকা গলায় বলে, বাই। বৃষ্টি মাথায় নিয়ে দোকানের ছাউনি থেকে বের হতেই পেছন থেকে আকস্মিক চিৎকার ভেসে এলো। প্রযুক্ত ভীত দৃষ্টিতে ঘাড় ফেরালো, দেখলো শ্রেয়সী ব্যাগ হাতড়াচ্ছে আর চিল্লিয়ে বলছে, ও মাই গড, মাই ফোন! আমার ফোন কোথায়? প্রযুক্ত আবার এগিয়ে এলো, জিজ্ঞেস করলো। কি হয়েছে? শ্রেয়সী মুখে যতটা সম্ভব দুঃখ ফুটিয়ে বলল, আমার ফোনটা পাচ্ছি না। প্রযুক্ত বলল, ও, ব্যাগে আছে হয়তো, খুঁজে দেখেন। শ্রেয়সী খুঁজতে খুঁজতে ব্যস্ত কণ্ঠে বলল। পাচ্ছি না তো। মিনিট দুয়েক পর প্রযুক্তির দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার ফোনটা কি একবার দেওয়া যাবে? হ্যাঁ। শ্রেয়সী প্রযুক্তর হাতে ফোনটার দিকে ইশারা করে ভ্রু নাচিয়ে বলল, আপনার ফোনটা দেওয়া যাবে? প্রযুক্ত নিজের ফোনের দিকে তাকিয়ে যেন ঘোর থেকে ফিরে বলল। ওহো, অফকোর্স, নিন। সে ফোনে গিয়ে দিল। শ্রেয়সী নিজের নাম্বারে ডায়াল করতে ফোনটা তার ব্যাগেই বেজে উঠল। চোরা চোখে তাকিয়ে জোরপূর্বক স্মিত হাসল। দোকানদারকে বলল, মামা 5 হালি ডিম দেন তাড়াতাড়ি। ফোনটা ব্যাগ থেকে বের করে ফোনের দিকে তাকিয়ে শ্রেয়সী ক্যাবলা কান্তের মতো হাসল। এরপর ছন্ন ছাড়া গলায় বলল, ফোন, আমার ফোন! প্রযুক্ত গোপনে হাসে, ভ্রু বাঁকিয়ে তাকিয়ে বলে, জি, এটা তো আপনারই ফোন, হারায়নি তো? হ্যাঁ, আমারই তো, ব্যাগেই ছিল। আসলে অনেক চিপস চকলেট কিনেছি তো, ওগুলো নিচে পড়েছিল, তাই খুঁজে পাইনি। প্রযুক্ত মিটিমিটি হাসল। শ্রেয়সী অনেকক্ষণ তাকিয়ে থাকলো। যাওয়ার আগে বৃষ্টি ভেজা পুরুষটি ধীর স্বরে বলে গেল, কমন টেকনিক, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। তার যাওয়ার পানে শ্রেয়সী তাকিয়ে থাকলো কতক মিনিট। এরপর হাত দিয়ে মুখ ঢেকে হেসে দিল। কি নির্লজ্জের মতো একটা কাজ করে বসলো। যদিও তার লজ্জাসরম একটু কম। দোকানদারকে টাকা দিয়ে শ্রেয়সী আবার হাসলো, নাক কুচকালো, চোখ প্রসারিত হলো। এরপর ডিমের দিকে তাকিয়ে গুনতেই চোখ বড় বড় করে ধমকে দোকানদারকে বলল, এই মামা, 4 হালি চেয়েছি। দোকানদার রেগে গেল। হাপড়বাজি করেন? 5 হালি ডিম চায়ে 4 হালি কেন? আমি 4 হালি চেয়েছি, আপনি আমাকে 1 হালির টাকা ফেরত দেন আর 1 হালির ডিম কমান। কি এর কমানি? আমার দোকান থেকে কেউ একবার কিছু নিয়ে গেলে পরে আর ফেরত নেওয়া হয় না, টাকাও ফেরত দেওয়া হয় না। দোকানের দেয়ালে লেখে রাখছি, দেখেন তো, আপনি যদি 1 হালি ডিম রাইখা যাইতে চান তাহলে রাইখা যান, কিন্তু টাকা পাইবেন না। আপনি তো দেখি বহুত শেষরা। হ, আমি শেষরা, আর আপনি জাত শেষরা। শ্রেয়সী বিস্ফারিত চোখে তাকালো। এরপর 1-2 ঘন্টা চলবে তাদের মাঝে বিশাল ঝগড়া, কিংবা বাগবিতণ্ডা, কিংবা যুদ্ধ, যে যেটা বলতে ইচ্ছুক। মল থেকে বের হয়ে দুষ্টু টেনে টুনে হিজাব ঠিক করলো। উত্তাপ রোদে চোখ কুচকে এদিক ওদিক চাইলো। প্রচ্ছদ বিল পে করে ওর পাশে এসে দাঁড়াতে সে তেজ নিয়ে বলল, আমি আপনাকে শাড়ি কিনতে বলেছিলাম, আমি কি শাড়ি পরি? বিয়েতে কত শাড়ি কেনা হয়েছে আর কত শাড়ি উপহার পেয়েছি জানেন? আবার আপনি শাড়ি কিনেছেন কেন? প্রচ্ছদ পাত্তা না দেওয়ার ভঙ্গিতে গাড়ির লক খুলতে খুলতে বলল, আমার পছন্দ হয়েছে,
আমি কিনেছি। দুষ্টু সাদা চকচকে গাড়িটায় উঠে বসে বলে। পছন্দ হলেই কিনতে হবে, টাকাগুলো নষ্ট হলো না? এত শাড়ি দিয়ে আমি কি করব? প্রচ্ছদ বিরক্তি কপাল কুঁচকে তিক্ততার সহিত ঝাঁঝালো স্বরে বলল। শুনুন, ইচ্ছে হলে পরবেন, তা না হলে পরবেন না, রেখে যাবেন। 3 মাস পর যখন আপনি চলে যাবেন তখন আমার নতুন বউ এসে পড়বে। এক্সট্রা আর কেনাকাটা করতে হবে না। গাড়ি হকবাড়ির উদ্দেশ্যে পথ ধরছে। প্রচ্ছদ তুমি থেকে আপনিতে নেমেছে। দুষ্টু চোখ তুলে তাকালো। প্রচ্ছদের বিরক্ত মুখটার দিকে তাকিয়ে থাকলো ক্ষণকাল। এই ধারালো গম্ভীর মুখ মানুষটাকে ছেড়ে যাওয়ার পর হয়তো দুষ্টুর কষ্ট হবে না, তবে সারা জীবনের জন্য মনের মাঝে একটা দাগ কেটে যাবে। দাগটা কালো হবে না, হবে সাদা। কোনো একদিন নিজের অমতের এমন প্রহরে বিয়ে করা হয়েছিল যে সেদিন থেকেই আজীবন লোকটা রেশ দুষ্টুর মনের কোথাও একটা থেকে যাবে। ভালোবাসা নয়, ভালো লাগা নয়, প্রেম নয়, মায়া নয়, কেমন যেন এক অনুভূতি। বিয়ে বিয়ে সম্পর্ক, যে সম্পর্কের কথা আজীবন দুষ্টুর মনে থাকবে, থাকতে হবে। গরমের উত্তাপে যখন প্রচ্ছদের গৌরবর্ণ মুখখানায় রক্তিম রেখা প্রদর্শন করেছে, প্রশস্ত বুক, চওড়া কাঁধ, পেটানো শরীরে আষ্টে পৃষ্ঠে জড়ানো মেরিন রঙের শার্ট, কপালে 2-3টে কুঞ্চন, রাগের না বিরক্তের বোঝা দেয়। দুষ্টু অন্যদিকে ফিরল, নিচু স্বরে বলল। উকিলের সাথে দেখা করেছিলেন? প্রচ্ছদের ছোট্ট উত্তর। হুম। কি বললো? 2-3 দিনের মধ্যে কোর্টে আবেদন করা হবে। দুষ্টুর মুখ উজ্জ্বল হলো, উৎফুল্লতায় গলায় চিৎকার ভেসে এলো। সত্যি? গাড়ির গতি ধীর হলো। প্রচ্ছদ এক ঝলক দুষ্টুর দিকে তাকালো। একটু কি অবাকতা ছিল তার চোখে? বুকের মাঝে কেমন ধরনের এক শূন্যতা নাকি বিস্ময়তা? এত খুশি মেয়েটা, প্রেমিককে এতটা ভালোবাসে? শুভ্র রোশনায় কালোতে রূপান্তরিত হলো। কৃষ্ণবর্ণ আকাশ চাঁদের জেল্লায় আমোদিত হলো। রূপর কিরণ মেঘকে করে তুলল রৌপ্য ধরনের। কালো অন্তরিক্ষে শুভ্রতার পথ চলন। হকবাড়িতে সে সময় প্রযুক্তর খাতির যত্ন চলছিল। প্রযুক্তর পাশে বসা প্রচ্ছদ, তাদের সামনাসামনি বসে আছে শিরিন হক, বাম পাশে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে টিয়া। সন্ধ্যার নাস্তায় ছিল অনেক কিছু। প্রযুক্তের হাতে ধরা এখন 1 কাপ কফি এবং হোয়াইট সস পাস্তার বাটি। ডান পাশে সোফায় বসা ছিল সবুজা হক এবং নীরা। নীরা সচেতন দৃষ্টিতে ভ্রুকুটি করে একবার টিয়া, আরেকবার প্রযুক্তর পানে তাকাচ্ছিল। টিয়ার এত ঔজ্জ্বলতা একমাত্র প্রযুক্ত বাড়িতে এলে প্রকাশ পায়, সাথে সাথে বৃদ্ধি পায়। এদিক সেদিক তাকাতেই টিয়া আর নীরার চোখাচোখি হলো। টিয়ার মনটা আতঙ্কের সুর তুলল, সাথে ভীষণ বিরক্তকরতায় বিষিয়ে উঠল। এই পুরো দৃশ্যপটে খুঁজে পাওয়া গেল না দুষ্টুকে। টিয়া আর চোখে আরেকবার নীরার দিকে তাকাতেই আবারও চোখাচোখি হলো। এবার রাগ হলো, নাক ফুলিয়ে বলল। ভাবি যান না, দেখেন আকাশকে বোধ হয় মশা ধরেছে। সন্ধ্যাবেলা ঘরের জানালা বারান্দার দরজা বন্ধ করেছিলেন? সবুজা হক চোখ পাকিয়ে পুত্রবধূর দিকে তাকালেন। তিনি সাধা সিধা সোজা সাপটা মানুষ, কিন্তু তার নাতির সাথে নো কম্প্রোমাইজ। নীরা তাড়াতাড়ি আসন ছেড়ে উঠল, ঘরের দিকে এক প্রকার দৌড়ে চলে গেল। টিয়া গিয়ে নীরার জায়গাটায় বসতে সবুজা হক জিজ্ঞেস করলেন, তোর পড়া নেই? টিয়ার বিরক্তি এবার আকাশ ছুল। মায়ের দিকে কপাল কুঁচকে তাকালো। একটু শান্তি মতো বসে সামনে থেকে পুলকিত নয়নে দীর্ঘ সময় মানুষটাকে দেখবে তার জো নেই। একটার পর একটা ঝামেলা। টিয়ার কপাল চাপড়াতে ইচ্ছে হলো এবং সাথে সাথে মনস্থির করলো দুনিয়া উল্টে গেলেও এই স্থান থেকে নড়বে না সে, আর পড়তেও বসবে না। কিন্তু পরক্ষণেই যখন প্রযুক্ত বলল, টিয়া, সকালে যে চ্যাপ্টারটা বুঝিয়ে ম্যাথ দিলাম সেই ম্যাথগুলো সলভ করেছ? এখন গিয়ে তাড়াতাড়ি করো। আর আমি কিছুক্ষণ আছি, যেগুলো পারবে না রেখে দিবে, যাওয়ার আগে বুঝিয়ে দিয়ে যাব। টিয়া তখন ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটল। মেঘ না চাইতেই জল। টিয়া মুহূর্তেই গলে গলে পড়ল। এক দৌড়ে ঘরে গিয়ে পড়তে বসল। ভেঙে গেল আজকের শপথ, সংকল্প, জেদ। মানুষটার কাছে যেন সব কিছুই তুচ্ছ। প্রচ্ছদ প্রযুক্তকে ঠেস দিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, বিয়ে শাদী কিছু করবি না নাকি? প্রযুক্ত হালকা হেসে খোঁচা দিয়ে বলল, করে কি হবে, বন্ধু বিয়ে করেই তো পর হয়ে গেল। আমার আর পর হওয়ার ইচ্ছে নেই। প্রযুক্তর কণ্ঠে হতাশা ঝরে ঝরে পড়ে। প্রচ্ছদ উঠে চলে আসতেই দেখা গেল সিঁড়ি দিয়ে অর্জন ইরাকে ধরে ধরে নামাচ্ছে, আর ইরা বারংবার বলছে,
আরে আমি একাই চলতে ফিরতে পারি, এখনই ধরে ধরে নামাতে হবে না। প্রযুক্ত এগিয়ে গেল। অর্জনের থেকে ইরার এক হাত নিয়ে নিজে ধরে চোখ টিপে বলল, মাত্র তো 2 মাস, এখনই এই অবস্থা? বউকে এত চোখে হারাও? অর্জন হাত উঠিয়ে বলে। যা ভাগ। ইরাকে ধরে সোফায় বসালো। শিরিন হক উঠে নিজের ঘরের দিকে গেলেন। অর্জন এসে তার জায়গায় স্থান নিল। প্রযুক্ত ইরার কোলে মাথা রেখে টান টান হয়ে সোফায় শুয়ে পড়ল। তৎক্ষণাৎ অর্জন চোখ পাকিয়ে বলল, ওই উঠ, আমার বউয়ের কোল শুধু আমার অধিকার। প্রযুক্ত তেড়া গলায় বলে, আমার ডাবল অধিকার। ভাই উঠ, ব্যথা পাবে তো। অর্জনের অসহায় কণ্ঠ। ইরার শব্দ করে হেসে প্রযুক্তের কপালে চুমু দিল। তার শরীরে দুষ্টুর কিনে আনা সুতি শাড়ি। প্রযুক্ত ইরার হাত ধরে মুচকি হেসে বলল, কেমন আছো আপু? ইরা নীরব গলায় বলল, ভালো, অনেক ভালো। বাবা মা কেমন আছে? ভালো আছে। অর্জন ইরার দিকে তাকিয়ে ভঙ্গি করে কাঁদো কাঁদো গলায় বলল, তুমি ওর কপালে চুমু দিলে কেন? কই, আমি চাইতেও তো দেও না। এই শালা, তুই আমার বউয়ের কোল থেকে উঠবি নাকি? না দুলা ভাই। ইরা আবারও শব্দ করে হাসল। জিজ্ঞেস করলো, খেয়েছিস কিছু? অনেক কিছু। বারান্দার পাল্লা খোলা। দুপুরে বৃষ্টি হওয়ার পর বিকেল থেকে ঠান্ডা হাওয়া হিম ধরে যাচ্ছে শরীরে। আজ শরতের শেষ দিন। কাল থেকে পড়বে নতুন মাস কার্তিক। নরম সূর্যরশ্মি হেমন্তকালের শুরু। শীতের আগমন বার্তা। প্রচ্ছদ সারা ঘরে চোখ বুলিয়ে বারান্দার দিকে পা বাড়ালো। বারান্দার পাশেই বেড়ে ওঠা কাঠগোলাপ গাছ থেকে ভেসে আসছিল মিষ্টি সুগন্ধ। গাছের নিচে সাদা হলুদ মিশেলে ফুলের হাট। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মুঠো ভর্তি করে কাঠগোলাপ ছিঁড়তে ছিঁড়তেই কথোপকথন সারছিল দুষ্টু। প্রচ্ছদ আস্তে করে ওর কাঁধে হাত রাখলো। দুষ্টু চমকে উঠে প্রায় সাথে সাথেই কল কেটে পেছনের দিকে ঘুরে তাকালো। প্রচ্ছদকে দেখে স্বস্তির শ্বাস ফেলে জিজ্ঞেস করলো, মুখে কথা বলতে পারে না, গায়ে টাচ করেন কেন? প্রচ্ছদ অবাক হয়ে পড়ল। কারোর উপকার করতে নেই, ভাবলাম তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছো, এর জন্য আমি এসে কথা না বলে টাচ করেছি। দুষ্টু আমতা আমতা করে বলল, সরি, কিন্তু বয়ফ্রেন্ড আবার কি? বাজে লাগে কানে। প্রচ্ছদ চোখ উল্টিয়ে বলল, তুমি তো আর নাম বলনি। এত নাম শুনতে হবে না, ডাকছিলেন কেন? নিচে চলো, আমার বন্ধু এসেছে, দেখা করবে। পারবো না। প্রচ্ছদ বিস্ময় নিয়ে তাকালো। দুষ্টু সাইলেন্ট ফোনে আলো দেখা গেল। ফোন রিসিভ করে বলল, একটু পরে ফোন দিচ্ছি, বাবা ডাকছে। ফোন কেটে দিতেই প্রচ্ছদ বলল, এত মিথ্যে কথা কেন বলো? এই মিথ্যে কথার জন্য একদিন খুব পস্তাবে। দুষ্টু তেড়ে গিয়ে বলল, আপনার জন্যই তো এসব হয়েছে। আপনি আমাকে বিয়ে না করলে এসব হতো নাকি? দীর্ঘশ্বাস বাতাসে ছেড়ে আবারও নিজের মাঝে টেনে নিল প্রচ্ছদ। বলল, শব্দ আমার। নিচে চলো, প্রযুক্ত অপেক্ষা করছে। বলছি না পারবো না, আমার এখনো অপরিচিত কারোর সাথে দেখা করার মুড নেই। প্রচ্ছদ দাঁতে দাঁত চেপে বলল, বাড়াবাড়ি করছো কিন্তু, ফল খুব খারাপ হবে। ও আমার বেস্ট ফ্রেন্ড, তার চেয়ে বড় কথা বড় ভাবির ভাই। দুষ্টু চোখ বড় বড় করে তাকালো। ঠোঁট উল্টে বলল, তাই নাকি? তবে তো দেখতে হয়। চলুন চলুন। প্রচ্ছদ ওর বউকে ডাকতে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই প্রযুক্ত ডাক পড়ল। ইরার কোল থেকে মাথা উঠিয়ে সে সোজা হয়ে বসলো। কাজের মেয়েটা এসে বলে গেল। ইরা ভ্রুকুচকে প্রশ্ন করে, টিয়া তোকে ডাকছে, পরের বিষয় নাকি? আসার সময় তোকে পড়তে বসতে দেখলাম। প্রযুক্ত মাথা ঝাঁকালো। অর্জনের দিকে তাকিয়ে বিরক্ত মুখে বলল, এখনই ডাকাডাকি করছো কেন? আমি বলছি যাওয়ার আগে প্রবলেম সলভ করে দিয়ে যাব। শোনো, আমি আমার বোনের দেখভাল করি আর তুমি তোমার বোনের সমস্যার সমাধান করো। কে যাও। অর্জন তাড়া গলায় বলে, আমার বউয়ের দেখভাল তোর করা লাগবে না শালা, তুই যা। প্রযুক্ত বিরক্ত মুখে উঠে দাঁড়ালো। যেতে যেতে বলল, তোমার বোন একটা মাথা মোচা। ভার্সিটিতে গেলেও ডাকাডাকি, এই চ্যাপ্টারের সমস্যা, ওই চ্যাপ্টারের সমস্যা। বেড়াতে এসেছি, সেখানেও ডাকাডাকি। বিয়ে দিয়ে বিদায় করো তো তোমার বোনকে। টিয়া আয়নার সামনে দাঁড়িয়ে মুখে পাউডার লাগালো। ঠোঁট হালকা গোলাপি করে গায়ে সুগন্ধি মাখলো। এরপর চুল ঠিক করে এসে পড়ার টেবিলে বসলো। প্রযুক্ত এসে গম্ভীর মুখে বলল, আমি বলেছিলাম যাওয়ার আগে প্রবলেম সলভ করে দেব। টিয়া মাথা দুলিয়ে বলল,
আমার এখন পড়ার মুড হয়েছে, তখন পড়ার মুড নাও থাকতে পারে। প্রযুক্ত ভ্রুকুচকে ভরাট স্বরে বলল। ছাত্র জীবনে পড়ার মোড় থাকবে না তো আর কিসের মোড় থাকবে? হুম? টিয়া মনে মনে বলল। আপনার প্রেমে পড়ার মুড। সে আর চোখে তাকালো। আপনি কি শুধু আমার সাথে এমন গম্ভীর সুরে কথা বলেন? কেন, তুমি কি স্পেশাল কেউ? প্রযুক্তের গলা শক্ত। টিয়ার কষ্ট হলো। ম্যাথ বোঝানো শুরু হলো। খানিক বাদেই প্রযুক্তর ফোন এলো। পকেট থেকে ফোন বের করতে করতে দরাজ গলায় বলল। এই ম্যাথটা করো। টিয়া অঙ্ক কষতে কষতে আর চোখে প্রযুক্তর দিকে তাকিয়ে থাকলো। হ্যালো হ্যালো, কে বলছেন? ফোন কানে ধরে বারংবার হ্যালো হ্যালো করা হলো। মিনিট দুয়েক পরই দুজন রমণী হেসে ফোন কেটে দিল। প্রযুক্ত চিন্তিত ভঙ্গিতে ফোন রাখতে টিয়া সতর্কিত কণ্ঠে শোধালো। কে ফোন দিয়েছিল? অপরিচিত নাম্বার। মেয়েদের হাসির শব্দ শোনা গেল শুধু। টিয়ার হাত থেকে কলম পড়ে যায়। মুখটা কিঞ্চিত হা হয়ে গেলে সে উচ্চস্বরে তেজের চোটে বলল। নিশ্চয়ই আমাদের ক্লাসের ফাজিল কিছু মেয়ে এসব করেছে। আপনি নাম্বারটা আমাকে দিন, আমি দেখছি। দরকার নেই, অঙ্ক করো। আরে দিন, আপনি জানেন না আমাদের ক্লাসে কিছু বেয়াদব মেয়ে আপনার আর ভাইয়ার প্রতি ক্রাশড। আপনাদের সাথে একটা সুযোগ করিয়ে দেওয়ার জন্যই সর্বদা আমাকে খেঁচে। প্রযুক্ত অপ্রস্তুত হলো। যতই হোক টিয়া তার ছাত্রী। ছাত্রীর বাইরে পারিবারিক সম্পর্ক থাকলেও এহেন কথা বলার মতো সক্ষতা তাদের ভেতরে কোনো কালেই ছিল না। অপ্রসন্ন দৃষ্টিতে টিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেই প্রচ্ছদের ডাক এলো। প্রযুক্ত হাঁপ ছেড়ে বেঁচে তাড়াতাড়ি উঠে চলে গেল। তমসা ধূম্র জালে চারিদিক গভীর সরবর। ঝিঝি পোকার হালকা আওয়াজ ভেসে যাচ্ছে দূর দূরান্তে। পাশের বিল্ডিং থেকে গানের আওয়াজ ভেঙে ভেঙে অল্প বিস্তর ভেসে আসছে। ৩-৪টে গলা একত্রে রেওয়াজ সুর তুলেছে। বারান্দার নীল বাতির রওশনি পাশ ঘেঁষে বেড়ে ওঠা কাঠগোলাপ গাছটার রঙেও নীলচে বর্ণ ঝিলিক দিয়ে চোখে লাগছে। লোরে স্রোতে চোখ ভেসে গেছে আরো বহুক্ষণ আগে। হঠাৎ নিস্তব্ধ সেই নীলচে তিমির ভেদ করে প্রচ্ছদের কণ্ঠ শুনতেই দুষ্টু তড়িঘড়ি করে চোখ মুছল। প্রচ্ছদের দিকে ঘুরে বলল। বলুন। তার ফোলা চোখ সম্ভবত লাল। টসটসে চোখ দুটো দিয়ে গড়িয়ে পড়বে আবারও নোনতানির। প্রচ্ছদ তাকিয়ে থাকলো মিনিট কতক। ওই বড় বড় পল্লব বিশিষ্ট সৃষ্টিকর্তা প্রদত্ত প্রগাঢ় সুকান্ত টৈটম্বুর চোখ জোড়া যেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরতম নয়ন। এর থেকে সুন্দর চোখ হতেই পারে না। এর থেকে সুন্দর আনন এই মহাবিশ্বে আর দ্বিতীয়টি নেই। প্রচ্ছদ হাত বাড়ালো না, অপ্রিয় নীর মুছে দিল না। পলকবিহীন নেত্রে শুধু চেয়ে রইল। দুষ্ট সিক্ত কোমল নরম হয়ে আসা চোখে চাহনি বুঝল না প্রচ্ছদে থমকে যাওয়ার কারণ। খানিক বাদে প্রচ্ছদ খুব সতর্কে চক্ষু দয় সরালো। কি আশ্চর্য! কাঁদতে তো দুষ্টুকে এর আগেও দেখেছে। কখনো তো এমনটা হয়নি, নাকি মনোযোগ দিয়ে খেয়াল করা হয়ে ওঠেনি। প্রচ্ছদ আবারও তাকালো, অতঃপর চোখ সরালো। এরপর আবার যখন তাকালো তখন তাকিয়েই থাকলো। তার অবাধ্য মন আকস্মিক দুষ্টুকে হতচকিত করে বলে উঠল। আপনি সবসময় কাঁদবেন দুষ্টু। কাঁদলে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ সুরূপা রূপিণী বরাঙ্গনা বলে বোধ হয়। এতটা সুন্দর দেখায় যে বোধ হয় রূপকথার দেশের হাজারো লাল নীল পরিমিলে আপনি একজন। দুষ্টু বড় করে চোখের পলক ফেলল, কেমন ঝিমিয়ে ঝিমিয়ে। হাত নাড়ল প্রচ্ছদের চোখের সামনে। কি বলছেন এসব? প্রচ্ছদ নিচু স্বরে বলে। এভাবে কাঁদবেন না। আপনার ওই নিষ্ঠুর নীরের অতল স্পর্শী চোখ আমার অন্তর ইন্দ্রিয় ছিন্ন ভিন্ন করে দেয়। দুষ্টু শুনল না। সে প্রচ্ছদের বাহুতে থাপ্পড় দিল। ঝাঁজ নিয়ে বলল। হাঁ করে কি বিড়বিড় করছেন? প্রচ্ছদ সেসব অসংজ্ঞায়িত চিন্তা ভাবনা থেকে চমকে বেরিয়ে ছন্নছাড়া গলায় বলল। কই কিছু না তো। দুষ্টু উল্টো দিকে ঘুরল, নিরবিচ্ছিন্ন কণ্ঠে বলল। তাহলে চলে যান। প্রচ্ছদ এদিক ওদিক তাকিয়ে দুষ্টুর উদ্দেশ্যে ভ্রুকুচকে প্রশ্ন করল। কি হয়েছে? দুষ্টু নাক টেনে বলল। আপনি জেনে কি করবেন? চলে যান। কিছু করতে না পারি শুনতে তো পারবো। দরকার নেই। বলো দেখি শুনি। দুষ্টু পেছন ঘুরে প্রচ্ছদের দিকে তাকালো। বলতে গিয়ে ঠোঁট ভেঙে কেঁদে উঠল। এবার ভালো দেখালো না, সুন্দর লাগলো না। ভীষণ কষ্টের কান্নায় প্রচ্ছদেরও কষ্ট হলো। প্রচ্ছদ দুষ্টু চোখ মুছে দিতে গিয়েও পিছিয়ে এলো। অধৈর্য কণ্ঠে বলল।
দুষ্টু, চোখ মুছো। কাঁদছো কেন? এভাবে কেউ কাঁদে নাকি, বোকা? দুষ্টু হেঁচকি তুলে বলল। আমি বাসায় যাব। প্রচ্ছদের ভ্রুজোড়া বেঁকে গেল। দুষ্টুকে এক লহমায় দেখে প্রযুক্ত যাওয়ার সময় বলে গিয়েছিল, যান কয়লা হয়ে যাবে এই মেয়েকে সামলাতে সামলাতে, ধুরন্ধর মেয়ে মানুষ। বিনিময়ে প্রচ্ছদ তাচ্ছিল্য হাসি দিয়েছিল। সেই হাসি এই অর্থ বহন করে যে 3 মাসে আর কি যান কয়লা হবে। কিন্তু এই নীরব নিস্তব্ধ গভীর সময়টাতে দুষ্টুর এত কষ্টের বহরের ন্যায় কান্নার কারণ যে ছোট মানুষের মতো, এই তার শুনেই প্রচ্ছদ চোখ কুঁচকে ফেলল। বিড়বিড় করে বলল, আমি আরও ভাবলাম ওর বয়ফ্রেন্ডটা মরে টরে গেল কি না, কপাল। এরপর নিজেকে ধাতস্থ করে বিরক্তির সুরে বলল, যাবে 3 মাস পর একবারে রেখে দিয়ে আসবো, এতে এত কান্নাকাটির কি আছে? দুষ্টু ক্রন্দনরত অবস্থাতেই চোখ পাকিয়ে তাকালো। এই জন্যই আপনাকে বলতে চাইনি, মহা ফাজিল লোক আপনি। প্রচ্ছদ হালকা হেসে বলে, আচ্ছা বলো। দুষ্টু দৃষ্টি অসহায় হয়ে এলো, নরম গলায় বলল, বাবা অসুস্থ হয়ে পড়েছে। আমি আন্টির কাছে গিয়েছিলাম। আমি আন্টির কাছে গিয়ে বললাম, আন্টি সরাসরি বলল 7 দিনের আগে বাপের বাড়ি যাওয়া যাবে না। তুমি বলেছিলে তোমার বাবা অসুস্থ। দুষ্টু মাথা নিচু করে ডানে বামে নাড়ালো। প্রচ্ছদ বলল, এর জন্যই যেতে দেয়নি, কাল আমি বলবো নি। প্রচ্ছদ চলে যেতে নিলেই দুষ্টু ডাকলো, শুনুন। প্রচ্ছদ থেমে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকায়। দুষ্টু বলে, আপনিও যাবেন? আমি একা একা যাব না, 2 দিন থেকেই এসে পড়ব। প্রচ্ছদ বাঁকা হেসে বলে, 3 মাস পর একা কিভাবে যাবে? ঠেস দিয়ে কথা বলার ধরনে দুষ্টুর গা জ্বলে উঠল। চোখ মুছে বলল, সমস্যা কি বলুন তো? 3 মাস জব করে কানটা আমার ঝালাপালা করে দিচ্ছেন। বিয়ে করতে বলেছিল কে আপনাকে? আশ্চর্য, 3 মাসের কথা তো তুমি তুলেছিলে। বাসর রাতে ডিভোর্সও তুমি চেয়েছো। হ্যাঁ চেয়েছি। আমি কোনোদিন আপনাকে ভালোবাসতে পারবো না, তাই চেয়েছি। আপনার সাথে থাকতে হলে সারা জীবন জড়বস্তুর মতো কাটাতে হবে। প্রচ্ছদের চোখ গরম হলো, আগুন লাল চোখে তাকিয়ে বলল, কে বলেছে সারা জীবন থাকতে? তোমাকে কে ধরে বেঁধে রেখেছে? পারলে এই মুহূর্তে চলে যাও। দুষ্টু উচ্চস্বরে বলল, বিয়েই তো করতে চাইনি। আপনার মাই তো ধরে বেঁধে স্টেশন থেকে নিয়ে এসে আপনার সাথে আমার বিয়ে দিল। ভুলে গিয়েছেন সব? না, ভুলবো কেন, কিচ্ছু ভুলিনি, সব মনে আছে। তোমার মতো মেয়েকে বিয়ে করে নিয়ে আসাই সবচেয়ে বড় ভুল। আগেই ভাবা উচিত ছিল, গোড়া যেমন হবে গাছও তেমনই হবে। একদম আমার বোনকে টানবেন না এসবের মধ্যে। আমরা না হয় খুব খারাপ, আর আপনারা খুব ভালো। কি খারাপই করেছি তোমার সাথে? অনেক কিছু করেছেন। বিয়ের পর প্রথম সকালেই সবাইকে ডিভোর্সের ব্যাপারটা জানিয়ে আমাকে মহা খারাপ বানিয়ে দিয়েছেন। দুষ্টুর গলা ধরে এলো। প্রচ্ছদ বিরক্তিকর চোখে তাকালো। পরক্ষণেই নিজেকে শান্ত করে ধীরে সুস্থে জবাব দিল, দেখো দুষ্টু, ব্যাপারটা তুমি ভুল বুঝছো। আজ বাদে কাল তুমি এই বাড়ি থেকে চলে যাচ্ছই। এই 3 মাস বউ শ্বশুরবাড়ির মিথ্যা খেলা খেলতে খেলতে আমার পরিবার তোমার প্রতি খুব বেশি উইক হয়ে পড়বে। সেক্ষেত্রে তুমি চলে গেলে তাদের সামলানোটা আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। তোমার দেওয়া হঠাৎ এত বড় ধোকাটা তারা সামলিয়ে উঠতে পারবে না। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। দুষ্টু কেমন বিস্ময় ভরা দৃষ্টিতে তাকালো। নিষ্প্রাণ অভিলাষী চোখ দুটোতে প্রশ্নের বহর। একটা শব্দই মাথায় গেঁথে গেল। তখনই ভয়ানক ব্যথা হলো। মাথার ভেতর শুঁয়োপোকার মতো কামড়াতে লাগলো ধোঁকা শব্দটা। প্রচ্ছদ আবার বলল, ডিভোর্সের ব্যাপারটা নিয়ে আমাদের বাড়িতে কেউ সমস্যা করলে সেটা মা করত। কিন্তু মা জানে বিয়ের রাতে তুমি পালাতে গিয়েছিলে, বিয়ে করবে না বলেই নিশ্চয়ই। সেক্ষেত্রে ডিভোর্সের কথা বলে তেমন প্রশ্নের ঝামেলা পোহাতে হয়নি। সবাই আগে ভাগেই জানুক না তুমি যে 3 মাসের অতিথি পাখি। শেষের কথা শুনে দুষ্টু চমকিত দৃষ্টিতে তাকালো। এরপর কেমন আচ্ছন্ন ভরপুর কণ্ঠে শুধালো, তবে বিয়ে কেন করেছিলেন? প্রচ্ছদ বুঝতে পারল না, এমন দৃষ্টি নিয়ে চাইল। কিছুক্ষণ মৌন থেকে দুষ্টু অধৈর্য গলায় বলে চলল, আচ্ছা, হ্যাঁ, আমি যে পালিয়েছিলাম এটা আপনি কখন জেনেছেন? প্রচ্ছদ কিছু না বুঝেই উত্তর দিল, বিয়ের আগ মুহূর্তে। কিভাবে? মা স্টেশন থেকে যখন তোমাকে ধরে নিয়ে আসছে তখন আমাকে ফোন করেছিল।
দুষ্টুকে এবার মাত্রাতিরিক্ত উত্তেজিত দেখালো। খুব ব্যস্ততার সাথেই কণ্ঠে অবাকতা ঢেলে প্রশ্ন ছুড়ল। তবে তবে আমাকে বিয়ে করলেন কিভাবে আপনি? একটা মেয়ে পালিয়ে গিয়েছিল বিয়ের আসর ছেড়ে। এটা জানা মাত্রই তো বিয়ে ভেঙে চলে যাওয়া উচিত ছিল আপনাদের। আপনার মা কিভাবে এমন একটা মেয়েকে বাড়ির বউ বউ করে আনলো? হ্যাঁ, ডিভোর্সের ব্যাপারটাই বা কিভাবে সবাই এত সহজ করে নিচ্ছে? কারোর কোনো ভাবান্তর নেই কেন? দুষ্টু আচমকা আক্রমণে প্রচ্ছদ থমকে গেল, চমকে গেল, অপ্রস্তুত হয়ে গেল। দিশেহারা চঞ্চল নয়নি এদিক ওদিক তাকিয়ে সময় নিয়ে উত্তর দিল। বিয়ের আগে তুমি পালালে কিংবা বিয়ে ভেঙে আমরা চলে গেলে সবার রেপুটেশন নষ্ট হতো। আমার মা চাইনি তোমার মা দ্বিতীয়বার এমন আঘাত পাক। এখন নষ্ট হবে না? 3 মাস পর যখন সোসাইটির সবাই জানবে আমরা 3 মাসের বর বউ পুতুল খেলা খেলেছি, তখন এই রেপুটেশন কোথায় যাবে? প্রচ্ছদ বারান্দা থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে কদম বাড়ালো, বলল। আমার কাজ আছে, বাইরে যেতে হবে আমার। দুষ্টু দৌড়ে গিয়ে খপ করে প্রচ্ছদের হাত টেনে ধরলো। প্রচ্ছদ একবার হাতের বাঁধনের দিকে তাকিয়ে আবার দুষ্টুর মুখের দিকে তাকালো। দুষ্টুর গলা করুণ শোনা গেল। বলুন না, কেন বিয়ে করেছেন আমাকে? প্রতিশোধ নিতে? ইজ দিস আ রিভেঞ্জ গেম? প্রচ্ছদ অবজ্ঞায় হাসল, ঘাড় ঘুরিয়ে ভ্রু উপরে তুলে নরম কণ্ঠে বলল। আমি বা আমার পরিবার কেউই তো জানতাম না যে আপনি বিয়ের রাতে ডিভোর্স চাইবেন। জানলে কখনো বিয়ে করতাম না। হাতের বাঁধন আলগা হলো। চোখে চোখ চেয়ে রইল অনেকক্ষণ। দুষ্টুর চোখ প্রশ্ন উত্তরের বিষয়ে ভরপুর। হঠাৎ মাথায় চাড়া দিয়ে ওঠা উত্তর না মেলা প্রশ্নের ভিড়। এলো গলায় বলল। এটা ঠিক না। আপনি বিয়ের রাতে আমাকে বলেছিলেন আপনি বিয়ে করতে চাননি, নিজের ইচ্ছেতে বিয়ে করেননি। তবে যখন শুনেছেন আমি পালিয়ে গিয়েছিলাম, তখন তো মোক্ষম সুযোগ ছিল, কেন বিয়ে ভেঙে দেননি? দুষ্টুর কণ্ঠে কান্না আটকে আসছে। প্রচ্ছদ তাকিয়েই ছিল এক চিত্তে নির্বৃত্তে। দুষ্টু ধরা গলায় আবার বলল। 3 মাস পর আমি চলে গেলে সবাই পারবে আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিতে? প্রচ্ছদ সপ্রতিভ চোখে তাকালো। তার দৃষ্টি তখন প্রণয় বেড়ায় থমকানো। দুষ্টুর এই কথা বলার মুহূর্তটাতে, ঠিক ওই মুহূর্তটাতে মনের স্ফটিক রৌদ্র উজাড় করে শীতল কণ্ঠে তাকে বলতে শোনা গেল আকস্মিক। আপনি থেকে যান না। 3 মাস কেন, 3000 লক্ষ কোটি বছর থেকে যান। এই পবিত্র গৃহবনে আমার অন্তরিন্দ্রিয় চিত্তের স্থান শুধু আপনার সম্পদ হবে। আপনি হবেন সেই চিত্তের অভিনিবেশ, অন্তর্বর্তী সন্ধানী। থেকে যান। দুষ্টু চমক দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছু মুহূর্ত। তার মনে হলো পৃথিবীতে এত সুন্দর বর্ণের, শব্দে, বাক্যের কথা হতেই পারে না। এই এত সুন্দর বাণীতে আপনি শব্দটাও খুব সুন্দর করে মিলে গেছে। কথার যথাযথ মনোরঞ্জন অর্থ বহন করছে। দুষ্টু তাকিয়ে থাকা কালেই প্রচ্ছদ ঠোঁটের কোলে বাঁকা হাসি ঝুলিয়ে বলল। কিন্তু আফসোস, আপনি থাকবেন না। আপনার স্থান সেই চিত্তের যোগ্য নয়। কথাটা বলে প্রচ্ছদ চোখের পলকে শব্দ তুলে হেঁটে চলে গেল। মনের গোপনী সিন্ধুকের কথা বলতে গিয়েও বলা হলো না গোপনী কোনো এক রানীর কথা। ওই পেলব রঙের নীল আলো আর চাঁদের আলোয় মাখামাখি বারান্দাটাতে রেলিং ধরে ধপ করে বসে পড়ল দুষ্টু। ওর প্রশ্নের একটা জবাবও দিয়ে গেল না প্রচ্ছদ, উল্টো ওকে দোষী সাব্যস্ত করে গেল। তখন প্রায় মধ্যরাত, কার্তিক মাসের 2 তারিখ। অন্ধকার কুয়াশা, নিবিড় জাল, গাছেরা দোলুল্যমান, বাদুর পাখা ঝাপটাচ্ছে, ধ্বনি প্রতিধ্বনি হচ্ছে। পিচ ঢালা রাস্তায় হালকা হলুদ ফ্লোরোসেন্টের আলোয় পাতারা নকশা আঁকছে। প্রযুক্ত জেগেছিল, পরীক্ষার খাতা দেখছিল। বেসুরো গলায় ফোনটা তখনই বেজে উঠল। নাম্বারটা দেখে ব্যস্ততার সহিত বিরক্তে কপাল কুঁচকে এলো। সন্ধে থেকে এ পর্যন্ত 3 বার কল রিসিভ করা হয়েছে। রিসিভ করার পর হ্যালো হ্যালো বলে মুখের ফেনা তোলা হলেও ওপাশ থেকে নো রেসপন্স। অবশেষে হ্যালো নিশ্চুপ খেলা শেষে তুমুল হাসির ঝঙ্কার তুলে ফোন কাটা হচ্ছে। বারংবার এভাবেই চলছে, যেন এটাই নিয়ম। ইচ্ছাকৃতভাবেই যে এই হাস্যরসাত্মক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে তা বুঝতে প্রযুক্তর বাকি নেই। চশমাটা খুলে হাতে নিয়ে এবার ফোন ধরতেই তার নিত্যকার কর্কশ গলায় বলে উঠল। আমি কিন্তু আপনাকে চিনে ফেলেছি। অযথা বিরক্ত না করে আসল নাম্বার থেকে ফোন দিন, তা না হলে কথা বলুন। ভূতের মতো প্রথমে চুপ থেকে তারপর রাক্ষসীর মতো খ্যাক করে হেসে উঠবেন না, এতে আমি ভয় পাই না। ওপাশ থেকে প্রায় সাথে সাথেই ফোন কাটা হলো। ভয় তটস্থ হয়ে বুকের মাঝে ফোন আড়াল করে দাঁড়িয়ে রইল।
কানে লাগলো হৃৎপিণ্ড থেকে ভেসে আসা জোরসে ধুকপুক ধুকপুক শব্দ। এরপর দুজন দুজনার দিকে কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে আবারও ঘর কাঁপিয়ে হেসে দিল। প্রযুক্ত অনেকক্ষণ বাদে সেলফোনটা হাতে নিয়ে কল লিস্টে ঢুকলো। এরপর খানিকটা শঙ্কিত মনে ফোন লাগালো অপর নাম্বারটিতে। এস্তো হাতে ফোন দিয়ে কানে ধরল। অপর পাশ থেকে প্রথমবারেই ধরা হলো না। প্রযুক্ত স্মিত হাসলো। মিনিট কতক পর ভদ্রতার খাতিরে আর খানিকটা উসখুস মনকে শান্ত করতে আরেকবার ফোন লাগালো। এবার রিং হওয়ার সাথে সাথেই ধরে ফেলল। ঘুম জড়ানো কণ্ঠ নিয়ে কেউ বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। প্রযুক্ত দীর্ঘ এক শ্বাস ছাড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? এতক্ষণ যাকে আপনি ডিস্টার্ব করেছিলেন? সরি। প্রযুক্ত খাটের হেডবোর্ডে বালিশ ঠেসে দিয়ে হেলান দিয়ে বসল। ঈশাতে হেসে বলল, আমি জানি আপনি অভিনয় খুব ভালো জানেন। বলুন, কি সমস্যা? এবার কি সিম হারিয়ে গিয়েছে, যার কারণে অন্য নাম্বার থেকে ফোন? শ্রেয়সী যেন শোয়া থেকে উঠে বসে হাই তুলল দু একবার। ঘুম জড়ানো ভাব কাটাতে কাটাতে ফোন নাম্বার চেক করলো। অতঃপর মনে পড়ে গিয়েছে এই অভিমতের ন্যায় বলল, ও আপনি ডিম কিনতে গিয়ে যার সাথে অপ্রত্যাশিত দেখা? প্রযুক্ত হাসল। আশাজনিত হওয়ার ভান ধরে বলল, ও মাই গড, রিকগনাইজড। হাউএভার। শ্রেয়সী এক হাত দিয়ে চুল পেছনে ঠেলে দিল। কিছু পুরুষকে অনিচ্ছায় মনে রাখতে হয়। এইবার বলুন, হাউ ক্যান আই হেল্প ইউ? শ্রেয়সীর এই কথা শুনে প্রযুক্ত জোরে জোরে হাসল। শ্রেয়সী ভ্রু বাঁকালো। প্রযুক্ত বলল, আপাতত বারবার ফোন দিয়ে কিছু না বলে কেটে দিয়ে বিরক্ত করা বন্ধ করুন প্লিজ। আমি কাজ করছি, বেশি না, 2 দিন পর আবার এই নিয়ম স্টার্ট করতে পারেন। শ্রেয়সীর তীক্ষ্ণ নাসিকা ফুলে উঠল। চিকন ঠোঁটজোড়া বেঁকে গেল ভাঙানোতে। প্রযুক্ত মুচকি হেসে জিজ্ঞেস করল, আপনারা কয় ভাই বোন? আমতা আমতা করে শ্রেয়সী উত্তর দিল, 2 বোন। ও, এর জন্যই ফোন কাটার আগ মুহূর্তে 2 রাক্ষসীর হাসির সুর শোনা যাচ্ছে। শ্রেয়সী মুখ ফুলিয়ে চোখ জোড়া ছোট ছোট করে ফেলল। প্রযুক্ত জিজ্ঞেস করল, আপনার বোন কি এখনো আপনার সাথে? জি। কি নাম তার? শ্রেয়া। ছোট বোন? জি। বিচ্চু? একটু দেওয়া যাবে? শ্রেয়সী শ্রেয়ার দিকে তাকিয়ে ফোন এগিয়ে দিল গাল ফুলিয়ে। শ্রেয়া ফোনে কান লাগিয়ে এতক্ষণ সবই শুনেছে। ইতস্তত করে ফোন হাতে নিয়ে আমতা আমতা করে চোখ মুখ খিচে বলল, হ্যালো। হ্যাঁ শ্রেয়া, কেমন আছো? শোনো, এরপর যখনই ফোন দেবে অন্তত দোলা ভাই হলেও একটা ডাক দিবে, হ্যাঁ? আর ওই বারবার ফোন দিয়ে কথা না বলে কেটে দিচ্ছ, খামোখো তোমার বোনের ফোনের টাকা নষ্ট হচ্ছে। দুলা ভাই এই একটা ওয়ার্ড টান দিয়ে লম্বা করে 3 মিনিট লাগিয়ে বলবে, ওকে? অ্যাটলিস্ট ফোনের টাকাটা উসুল হবে। আর ওই আমারও আত্মা শান্তি পাবে। বিয়ের আগে শালি পাওয়া তো ভাগ্যের ব্যাপার, কজনের হয় এমন ভাগ্য। শ্রেয়া শ্রেয়সীর সাথে হিস হিস করে হাসল। এরপর গলা পরিষ্কার করে বলল, আপনি তো দেখি এক ধাপ এগিয়ে আমার বোনকে বউ বানিয়ে ফেলেছেন। প্রযুক্ত হেসে মাথা দুলিয়ে বলল, তা তো বলিনি একবারও। তোমার বোনের সাথে পরিচয় হয়েছে 2 দিন কেবল, এত তাড়াতাড়ি বউয়ের আসনে বসাবো না। মাস্টার মশাইরা দাদা সর্বদা পরীক্ষা নিতে ভালোবাসে। তারা খাতায় ছাত্রের মার্কস দেখে কোয়ালিটি নির্বাচন করে, বুঝলে? বাই দা ওয়ে, কিসে পড়ো তুমি? ইন্টার সেকেন্ড ইয়ার। এসব বাদ দিয়ে ভালো করে পড়ো, বুঝলে শালি? দিলেন তবে গালি। প্রযুক্ত সহজরে হেসে উঠল। তোমার বোনকে দাও। শ্রেয়সী কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে একদমই বলে ফেলল, দেখুন মিস্টার, আমি আপনাকে ফোন দেইনি, আর আমার বোনকে শালি বলে ডাকবেন না। আর দ্বিতীয় কোনো বোন নেই। শেষের কথাটা খুব টানা মেরে বলল শ্রেয়সী। প্রযুক্ত মাথা ঝাঁকিয়ে হাসল, বলল, আচ্ছা ফোন দেননি, কিন্তু যদি দেন তবে আচ্ছা ফোন দেননি, কিন্তু যদি দেন তবে প্লিজ পরিচয়টা দিবেন। অপরিচিত নম্বর চিনতে কষ্ট হয়। ভূতের মতো চুপ করে থাকলে তো আরও। আবার? ওকে ফাইন, গুড নাইট। ব্যাড নাইট। ফোন রাখতে নিয়েও প্রযুক্ত রাখল না। শরীর শিরশির করা কণ্ঠে ঠান্ডা আমেজে শুধালো, আপনি কি আমায় কিছু বলতে চান? দুরু দুরু বুক।
ধুমধাম শব্দ, সমুদ্রের ঢেউয়ের ন্যায় প্রবল গর্জনে আছড়ে পড়ছে হৃদয় মাঝারে। সেই ঢেউয়ে ভাসছে সব, ভাসছে এই প্রথমবার শ্রেয়সী। শ্রেয়ার কাঁচা মাথা থেকে ভেসে আসা সস্তা মজা করার বুদ্ধিটা শ্রেয়সীকে পীড়া দিচ্ছে এই মুহূর্তে ব্যাপক পরিসরে। যন্ত্রণা, লজ্জা, ভয়, ভীতি, সংশয় সকল অনুভূতি একত্রে আঁকড়ে ধরতে সে মূর্ছা গেল। উৎকণ্ঠিত কণ্ঠে কিছু বলতে ধরতেও থেমে গিয়ে এলোমেলো নিবৃত্ত কণ্ঠে বলে উঠল, না, কিছু না, কিচ্ছু বলার নেই, ভালো থাকবেন। রংচটা দোতলা বাড়িটার আশেপাশে আগাছায় ভরপুর। বাড়ির দেওয়ালে সবুজ কালো শ্যাওলা, ছাদ ঘরের টিনের চাল বেয়ে টিপটিপ করে পড়া টাঙ্কির পানি, বারান্দা বেয়ে অনুমতিবিহীন ঘরে ঢুকছে বেলির ঘ্রাণ। এবাড়ির চারিপাশে অপ্রয়োজনীয় গাছগাছালির মধ্যে শিউলি ফুলের লম্বাটে দেহটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মধ্যমণি বেশে, ছড়াচ্ছে সুগন্ধ। চাঁদের নরম আলো দৃশ্যমান তার সাদা গা। এমতা অবস্থায় হাতের মুঠো ভর্তি করে শিউলি ফুল নিয়ে নুসরাত ছুটল নিচতলায়। রাত বাড়ছে, বেলি ফুলের ঘ্রাণ করা হচ্ছে। বারান্দার দুয়ারে পা ভাঁজ করে বসে ফোনের স্ক্রিনে স্লাইড শো চলছে প্রিয়সীর ছবি। বদ্ধ ঠোঁটে সামান্য প্রকাশিত প্রশান্তির হাসি, চোখের তারায় সন্তুষ্টি। এর মাঝেই আচম্বিতে নুসরাতের ডাক পড়ল। নীর বুকের মাঝে ফোন চেপে ধরল। দুষ্টু ছবির দিকে একবার তাকিয়ে বিরক্ত মুখে চাইল ভেসে আসা ডাকের দিকে। কপাল কুঁচকে গেল তৎক্ষণাৎ। দোতলা বাড়িটা নীরের। বাবা মা মারা যাওয়ার আগে অন্তত তার এই একটা গতি করে রেখে গেছে ভেবে দীর্ঘশ্বাস ফেলে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করে রাত দিন। মাঝে মাঝে চরম অভাবেও দিন চলে তার। মাসে 5,000 টাকা বাসা ভাড়া তুলে আর কি হয়? সে টিউশনি করায় না। অন্যের বাসায় কলিং বেল চাপতে তার ভালো লাগে না, কিন্তু রোজ উপরতলার ভাড়াটিয়ার ক্লাস 10-এ পড়া ছেলেটা তার কাছে পড়তে আসে। মাস গেলে টাকাও নেয় না। ভাই পড়তে আসার ওসিলায় মাঝে মাঝে সাক্ষাৎ দিয়ে যায় ছাত্রের বড় বোন। কিন্তু আজ তো শুক্রবার, আজ কেন এসছে? নুসরাত এসে দেখলো রাস্তা থেকে আসা ঠিকানা পরিচয়হীন ঘরে মৃদু আলো, বারান্দা অন্ধকার। অন্ধকারে আবছা বোঝা যাচ্ছে মানুষের চিহ্ন। সে ব্যস্ত উৎফুল্লতার হাতে ঘরের বাতি জ্বালল। হাত পা মৃদু কাঁপছে। নুসরাত দৌড়ে নীরের কাছে দাঁড়িয়ে বলল, আমি ঢাবিতে চান্স পেয়ে গেছি। তার আমোদিত কণ্ঠস্বর, খুশিতে ঝুমুর ঝুমুর। ছোট্ট মেয়েটার উল্লাসে উচ্ছ্বাসিত হলো নীর। ঠোঁট প্রসারিত করে হেসে হাত বাড়িয়ে দিয়ে বলল, কংগ্রেচুলেশন। নুসরাতের হাসি মিলিয়ে গেল। ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে ফুটল বিস্ময়তা। বাড়িয়ে দেওয়া হাতটার দিকে তাকালো অর্ধ নির্মিলিত নয়নী। পর মুহূর্তে নীরের দিকে তাকালো। তখন পর্যন্ত নীরের ঠোঁটে বহমান হাসির ঝিলিক। নুসরাত তাকিয়েই থাকলো একনিষ্ঠ নেত্রে। লোকটা কখনো তাকে পাত্তা দিত না। খানিকটা অবহেলায় অপমানের পরেও বারবার ফিরে আসতে হয় তার। এই সুঠাম দেহের সুন্দর মনের সুন্দর যুবকটিকে এক পলক দেখার জন্য মনটা আকুপাকু করে সারাক্ষণ। এক দণ্ড দেখার জন্য প্রতিদিন ছুটে ছুটে চলে আসতে চায়। থাকা দায়। লোকটা কি বুঝে তাকে এক ঝলক দেখার জন্যই ছোট ভাইটাকে তার কাছে পড়তে দেওয়া? পাত্তা না পাওয়া সত্ত্বেও প্রতিটি দিন তার কাছে এসে কিছুটা সময় অযথা বকবক করে মন প্রাণ ভরে তাকে দেখিয়ে চলে যাওয়া। বুঝে না সে, অবুঝ যুবক বুঝি। নুসরাত খপ করে হাতটা ধরল। তৎক্ষণাৎ যেন তার শরীরে বিদ্যুৎ খেলে গেল। শখ লাগলো। অসীম খুশি বয়ে গেল চিত্ততরে। এতটা খুশি যে বাইরে প্রকাশ হচ্ছে না। নুসরাত পারছে না বোঝাতে। আপনিও তো ঢাবিতে পড়েছেন। নীর মাথা নাড়ালো। তার মনটা ভালো আছে। পুচকি মেয়েটার খুশির খবরে আরো খানিকটা ভালো হয়ে গেল। বলল, হ্যাঁ। নীর হাত নরম করলো। বাঁধন আলগা হতেই নুসরাত হাত ছেড়ে দিল। বলল, এখন কি করছেন আপনি? চাকরি খুঁজি। ওহ। এরপর নিঃশব্দতার ধূম্রজাল। তার কিছুক্ষণ পর নিবিড় নিরাপত্তা জাল ছিঁড়ে ভেসে এলো একটি শব্দ, ধরুন। নীর তাকালো। পুচকে হাতের মুঠো ভর্তি শিউলি ফুল বাড়িয়ে দেওয়া হয়েছে তার পানে। পুচকে মেয়েটার ঠোঁটে রমরমা হাসি, ঠোঁটের মাঝে 2 ইঞ্চি ফাঁক। খুব করে হাসছে সে আজ। কিন্তু নীরের হাসি কোথাও একটা হাওয়ায় মিলিয়ে গেল। কর্পূরের ন্যায় উবে গেল যখনই তাজা শিউলি ফুলগুলো অতি যত্নে বাড়িয়ে দেওয়া হলো তার দিকে। এই বয়সী মেয়েদের সময়টা খারাপ। অজ্ঞাত আশা দিয়ে খুশি নিরাশ করতে পারবে না। নীর ফুলগুলো নিল না। ঈষৎ হেসে মুহূর্তটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। সে বুঝলো না এই বয়সে ঠিক এই খারাপ সময়টাতে ফুলগুলো গ্রহণ না করায়
মেয়েটার ঠোঁটের এতক্ষণের হাসির বদলে ফুটল লজ্জা, চোখের চিকচিক কোনা, বুকের মাঝে বেদনা ঝড়। একটু কি নেওয়া যেত না ফুলগুলো? নাই বা নিল, ছুঁয়ে দেখতো একটু। ক্ষীণ কুয়াশার পর্দা ভেদ করে আলতো রোদ্দুর, পাতায় পাতায় সকালের আলোড়ন, ঝকঝকে মন্থর পরিষ্কার উষার উত্তরে জানালার ধারে বসা দাঁড় কাকটি অবাক পানে তাকিয়ে। হকবাড়ির দোতলার ডান পাশের ঘরের পর্দা গোটানো, বিছানা টান টান পরিষ্কার পরিচ্ছন্ন, বারান্দায় কাপড় নাড়ার দড়ি শূন্য, টেবিলের ওপর বইগুলো সুনির্দিষ্টভাবে বিন্যস্ত, আলমারির একটা পাল্লা খোলা, ক্ষণে ক্ষণে কাপড় টান টান করে ভাঁজ করে নিবদ্ধ করা হচ্ছে তাতে। পরিপাটি ঘরেতে এক বিন্দু পরিমাণ ময়লা নেই, সাদা মেঝে ঝকঝকে তকতকে। দুষ্টুকে এই মুহূর্তে দেখা যাচ্ছে ভঙ্গুর প্রভাতে এলোমেলো চুলে কাপড় ভাঁজ করতে। বাপের বাড়ি যাওয়ার অনুমতি প্রদান করা হয়েছে। কাল সারা রাত প্রচ্ছদ ঘরে ফিরেনি, ভোরের দিকে ফিরতেই বলল, সকাল সকাল তৈরি থাকবে, দুদিন থাকার পারমিশন অ্যাকসেপ্টেড। যাওয়ার আগে ঘর পরিপাটি করে গুছিয়ে রেখে যাবে। হুকুম জারি। দুষ্টুর চোখ মুখ কুঁচকে গেল। ওয়াশরুমের দরজায় খট করে শব্দ হলো। শেষ কাপড়টা ভাঁজ করে রাখতে রাখতে সে পেছন ফিরে চাইল। প্রচ্ছদ মৃদু আদর্শিত হেসে খাটে বসল। দুষ্টু আলমারির পাল্লা লাগাতে লাগাতে খ্যাক করে উঠল। প্রচ্ছদ চমকে অর্ধ বসে শটান দাঁড়িয়ে পড়ল। বিছানায় বসেছেন কেন? উঠুন জলদি, ঘর গোছাতে কষ্ট হয়। এত বড় হাতির শরীর নিয়ে বসে তো চাদরে ভাঁজ ফেলে দিলেন। প্রচ্ছদ বিস্ময় নিয়ে বলল, আমি বসলে বিছানায় কখনোই ভাঁজ পড়ে না। আমি অধিক সচেতন ঘরওয়ালা এবং অত্যাধিক গোছানো। দুষ্টু বিড়বিড় করে বলল, নিজের ঢোল নিজে পিটায়। জি না, নিজে পিটাই না। তুমি দেখো যেভাবে ঘর গুছিয়ে যাচ্ছ, দুদিন পর এসে সেভাবেই পাবে। দুষ্টুর হাত জোড়া দৈবাত্য থমকে গেল। আচম্বিতে সে বলে বসল, আর যদি না আসি? প্রচ্ছদ মাথা মুছছিল। দুষ্টুর অতর্কিত প্রশ্নে থেমে গেল তার হাত জোড়াও। পেলবিস্থির নয়নে তাকিয়ে থাকলো ক্ষণকাল। এরপর আবারও তুমুল বেগে মাথা মুছতে মুছতে উত্তর এলো, তোমার ইচ্ছে? আপনি যাবেন না? যাব। থাকবেন না? না। কেন? আমি কোথাও গিয়ে কমফোর্টেবল ফিল করি না। না যাওয়াটাই ভালো। দুটো দিন পূর্বের নিয়মে চলবে আমার জীবনযাপন। বলে দুষ্টু উল্লাসে নীরকে ফোন দিয়ে বারান্দার দিকে পা বাড়ালো। এরপর ঘন্টা খানিকের ন্যায় চলবে তাদের কথোপকথন। সেসব কথার দু একটা শব্দ ইচ্ছে বশত কানে এসে লাগবে প্রচ্ছদের। প্রায় সময় তাও লাগে না। নিশ্চুপতার ভিড় জমে মস্তিষ্কের ভেতর, ভিড়ে ভিড়ে দ্বন্দ্ব লেগে ছিন্ন ভিন্ন করবে প্রচ্ছদের অন্তর্কুল। হঠাৎ ভেসে এলো দুষ্টুর প্রাণোচ্ছল কণ্ঠধ্বনি। প্রচ্ছদের কানটা পড়ে রইল ওদিকে। আচ্ছা, ছেলেটার কণ্ঠ বুঝি এত সুন্দর, যা শোনা মাত্র দুষ্টু উল্লাসে ভাসে? নাম কি তার? আচ্ছা, প্রচ্ছদের বিন্দুমাত্র অস্তিত্ব উপস্থিতি কি দমায় না মেয়েটাকে? নিঃশ্বাসে অস্বস্তি সৃষ্টি করে না? মনের মধ্যে কুণ্ঠিত বোধ জাগ্রত হয় না? সব ভালোবাসায় টান থাকা কি এতটা জরুরি? কিছু ভালোবাসা কি বুঝে তারা মাঝে মাঝে দুঃখ বয়ে আনে, মন ভাঙে, সম্পর্ক ভাঙে, পবিত্র হয়েও পবিত্রতা বিনষ্ট করে? ইস, কেন মা ওকে স্টেশন থেকে ধরে নিয়ে এসেছিল? কেনই বা আমি ওকে বিয়ে করেছিলাম? রান্নাঘরে খুটুর মুটুর আওয়াজ। দুষ্টু পা বাড়ালো সেদিকে। বেলা 7:30টায় এখনো কারোর দরজার খিল খুলেনি। এত সকালে ইরাকে রান্নাঘরে দেখে দুষ্টু আস্তে করে ওর পেছনে গিয়ে দাঁড়ালো। ইরা পেছন ফিরে তাকাতেই ভয়ে বুকে থুথু দিয়ে সৌজন্য হেসে বলল, কি অবস্থা? এত সকালের বাড়ি যাওয়ার জন্য তৈরি? ইরার প্রাণবন্ততা কণ্ঠস্বর শুনে মনে হলো এর আগে কতই না কথা হয়েছে দুষ্টুর সাথে। দুষ্টু ক্ষণ সময় তাকিয়ে থাকলো ইরার ফর্সা টসটসে আননে, আদুরে মায়া পেলব বনের কপলে লালাবরাঙা স্নিগ্ধ অভিনব মুখটার দিকে অনন্তকাল চেয়ে থাকলেও ক্লান্তি আসবে না, বরং বাড়বে চোখের তৃষ্ণা। তাকিয়ে থাকার কালেই দুষ্টু ভাবল, ওই চেহারায় ওই মায়াময়ী পবিত্র একটা ছায়া প্রতিছায়ার জন্যই মন থেকে শ্রদ্ধা আসে, ভালোবাসা আসে, আদর করতে ইচ্ছে হয়। সাথে এও ভাবল, এবারে যে কোনো ধরনের খবর সবার আগে জানার অলৌকিক কোনো জোর আছে ইরার। সবাই তাকে বিশ্বাস করে, ভরসা করে। একান্ত ব্যক্তিগত গোপনীয় কথাগুলো তার সামনে বলা যায় অনায়াসে। হয়তো তার সেই অকৃত্রিম ক্ষমতার জোরেই সে এত বিশ্বাসযোগ্য নারী। তা না হলে কাল অনেক রাতে প্রচ্ছদের সাথে ঝগড়া হলো, প্রচ্ছদ ঘর ছেড়ে বেরিয়ে এলো,
হয়তো তখনই শিরিন আন্টিকে বাড়ি যাওয়ার জন্য পারমিশন দিতে বলেছে। কিন্তু সকাল হতে না হতেই দুষ্টুর বাপের বাড়ি যাওয়ার খবর ইরা কিভাবে জানলো? বাড়ির বড় বউদের বুঝি এতটাই নমনীয় এবং লোকাতীত অভূতপূর্ব শক্তি থাকতে হয়? দুষ্টু হঠাৎই ইরাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আচম্বিতে এহেন বার্তাহীন আবেগে ইরা বিস্মিত হলো। এক হাত দিয়ে দুষ্টুর থুতনি ধরে অতি প্রীতিস্বরে বলল, কি হলো? দুষ্টু মাথা নেড়ে বলে, কিছু না। ইরা মুচকি হাসল। দুষ্টুর মাথা এক হাতে কাঁধে চেপে রেখেই বলল, জানো, কাল অনেক রাতে এসে প্রচ্ছেদ দরজা থেকে আমাকে জাগালো। তারপর খুলতেই বলল মার কাছ থেকে পারমিশন এনে দাও, দুষ্টু কাল ওর বাড়ি যাবে। দুষ্টু ইরার কাঁধে মাথা রেখে খুব শান্তিতে বলল, তোমার মধ্যে না একটা মা মা ব্যাপার আছে। এত ভালো কেন লাগছে আমার? তাই? হুম। এভাবে কেউ আগে কখনো বলেনি। দুষ্টু মাথা ওঠালো, অতি উচ্ছ্বাসে বলল, আমি তাহলে ফার্স্ট? ইরা হেসে মাথা ঝাঁকায়। দুষ্টু ঠোঁট উল্টে প্রশ্ন করে, কি করো তুমি? তোমার না রান্নাঘরে আসা বারণ? তোমার ভাইয়ার প্রেশার উঠেছে, তাই তেঁতুলের শরবত বানাই। ও আচ্ছা, তুমি আমার বিয়েতে যাওনি? না, সময় পাইনি। বাড়িতে সবকিছু গোছগাছ করতে হয়েছে। মা বাড়িতে ছিল না, কিন্তু নীরা গিয়েছিল। বাদ দাও ওর কথা। কেন? এমনি। ইরা একবার তাকিয়ে হাসল। দুষ্টুর পাশে দাঁড়িয়ে ওর মাথায় চুল ঠিক করে দিতে দিতে বলল, পড়াশোনা তো শেষ, এবার কি করার ইচ্ছে? দুষ্টু তাকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখ উল্টে ভাবল, বলল, বিসিএস এর ভাইভার জন্য অপেক্ষা করছি। সামনের মাসে পরীক্ষা। আই ওয়ান্ট টু বি আ ম্যাজিস্ট্রেট। ইরা আঁতকে উঠল। এবারে বউরা চাকরি বাকরি করে না, মায়ের সব পছন্দ করে না। দুষ্টু তুচ্ছ তাচ্ছিলের ন্যায় হেসে বলে, আমাকে না করবে না, আমি তো তোমাদের বাড়ির পার্মানেন্ট বউ না। ইরা অপ্রদীপ নয়নে তাকালো। প্রচ্ছদের ডাক পড়ল। দুষ্টু বিরক্তি গলায় বলল, আচ্ছা, এ বাড়ির সবাই কখন ঘুম থেকে ওঠে? সবাই ফজর নামাজ পড়ে জেগেই থাকে, কিন্তু ঘরের দোর খুলে 8টার দিকে। শুধু টিয়ানিরা বেলা পর্যন্ত ঘুমোয়। প্রচ্ছদে দ্বিতীয় দফায় হাঁকানি ভেসে এলো। দুষ্টু তিক্ততা নিয়ে চোখ পাকিয়ে ঘরের দিকে তাকালো। তেঁতুলের শরবত গ্লাসে ঢালতে ঢালতে ইরা হেসে বলল, যাও। যাচ্ছি। শোনো, তুমি আমাকে তুই করে ডাকবে, ঠিক আছে? ইরা মৃদু হেসে বলল, ঠিক আছে। আর আমি তোমাকে সুন্দর ভাবি বলে ডাকবো। তোমাকে দেখলেই আমার আদর করতে ইচ্ছে করছে। ইরা অবাক হয়ে তাকালো। আশ্চর্যান্বিত দর্শনেন্দ্রিয় দিয়ে তাকিয়ে থাকার কালেই কানিশে মুক্ত ন্যায় বিন্দু বিন্দু পানি জমল। প্রথম প্রথম এ বাড়িতে তার বেশ কদর থাকলেও তা ক্রমেই কমে এলো বাচ্চা হয় না বলে। তার উপর ছোট জান ইরার আগে বাচ্চা হয়ে যাওয়ায় তার দাম তলায় এসে থেকেছিল সবার কাছে। কিন্তু সে বুঝে, আদতে তা তার মনের ভুল। সবাই তাকে ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু কোথাও একটা ফাঁক রয়ে যায় নিজের কাছে। দুষ্টু ডাকলো নরম উদ্বেল কণ্ঠে বারংবার। ইরার ভালোবাসার মুক্ত খাতাটা পরিপূর্ণ স্বামীর ভালোবাসা দিয়ে। আজ এই স্ফটিক রোদ্দুরে প্রত্যুষে মানুষে ভর্তি হলেও নিস্তব্ধ বাড়িটায় বোধহয় নতুন কেউ সংযুক্ত হতে চাইছে, যে উচ্ছ্বাসী, অপরূপ, অত্যাদ্ভুত, প্রাণাবেগ, প্রাণবন্ত, চমৎকার একটি মেয়ে। তার উপমার আদ্যপান্ত নেই। সেই মেয়ের মোলায়েম ডাকে ইরার আত্মা ধক করে উঠল। বুক পিঠ ছেয়ে গেল অপ্রত্যাশিত ভালোবাসাময় ডাকে। মেয়েটা এত সুন্দর করে সুন্দরভাবে কেন ডাকলো? ইরার বুকের উথাল পাতাল ঢেউগুলো এবার সামাল দেবে কে? একটু পর যখন কান্না হয়ে গড়িয়ে পড়বে চোখ থেকে, মেয়েটা তো চলে যাবে বাপের বাড়ি, ওর চোখ দুটো মুছিয়ে দিবে কে? দুষ্টু প্রচ্ছদ বের হওয়ার পরপরই বাড়ি ছেড়ে বের হলো সাজিদ। বের হওয়ার আগ মুহূর্তে নীরা অগ্নি শর্মার ন্যায় নিত্যকার ন্যায় নিত্য অভিযোগ তুলল, আমি যখন বিয়ে করে এসেছিলাম তখন তো 7 দিনের আগে বাপের বাড়ি যেতে দেয়নি, আবার নিজের ছেলের বউকে তো ঠিকই যেতে দিল। সাজিদ ত্যক্ত বিরক্ত মুখে বলল, ও 3 মাস পরে ডিভোর্স নেবে, তুমিও কি তাই নিতে? নীরা নাক ফুলিয়ে বলল, গোষ্ঠী শুদ্ধ পেয়েছে এক বলি। রাস্তায় জ্যাম পড়ল। গাড়িতে বাড়ি মেরে সাজিদ বলল, সকালটাই শুরু হচ্ছে খারাপ দিয়ে। পাশেই হলিক্রস কলেজ। হলিক্রসের ড্রেস পরা একটা মেয়ে কলেজে ঢুকতে গিয়েও ঢুকলো না। যে পথ দিয়ে এসেছিল উল্টো ফিরে চলে গেল সে পথে। সাজিদের চোখ আটকে গেল সেখানটাতেই। বেহায়া চোখ সরাতে চাইলেও সরল না। তাকিয়ে থাকলো সেই দুই ঝুঁটিওয়ালা সিল্কি চুলের ভাঁজে, সাদা ইউনিফর্মে, মেধহীন শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে। খুব কষ্টে চোখ সরিয়ে নিলেও নির্লজ্জ নির্লিপ্ত চোখ দুটো গিয়ে ভিড় জমালো আবারও সেই কিশোরীতে।
নিষ্কলুষ পুরুষটিকে সেই নারী মুহূর্তেই কুলুষিত করে দিয়ে গেল, জ্যাম ছেড়ে দিল। কাজে না গিয়ে কেমন একটা মন্ত্রমুগ্ধ হয়ে সাজিদ গাড়ি নিয়ে পথ ধরল সেই মেয়ের পেছনে। তার চোখ লাল, সম্ভবত লাল। সেই চোখে তাকে দেখে মনে হচ্ছে সে বশভূত বাধ্য শিষ্য। ইহকালের সে এমন বশবর্তী হয়ে কখনো কোনো নারীর পেছনে পথ ধরেনি। এমন আজ্ঞাবহ হয়ে সে এই অজ্ঞাত নারীর পথ ধরেছে, যেন ভুলে গেছে সে বিবাহিত, সাথে বেমালুম ভুলে বসে আছে তার একটা ফুটফুটে আকাশ আছে। হাসলে যাকে আকাশের মতোই সুন্দর দেখায়। ফোকলা দাঁতে হেসে আধো আধো করে দু এক পা ফেলতেই টুপ করে পড়ে যায় সাজিদের কোলে। সাজিদ তখন জাপটে ধরে নরম রাঙা গালে চুমু খায় অজস্র। বাসার কাছাকাছি আসতে আসতেই শ্রেয়া প্রায় এলোমেলো হয়ে গেল। ঝুঁটির বাঁধন আলগা হলো, অগোছালো চুল মুখ জুড়ে ছেয়ে গেল, চোখ ভরা ক্লান্তির রেশ। এক হাত কোমরে, আরেক হাত পেটের ওপর রেখে হাঁপালো মিনিট দুয়েক। নরম শীত রোদ্দুরে হাওয়ায় মৃদু উড়ছে গলায় ফেলে রাখা সাদা স্কার্ফের একাংশ। নিরুপদ্রব হলদে বর্ণের রোদটা শ্রেয়ার মলিন মুখে এক পাশটায় পড়তেই তাকে দেখালো স্বর্ণ কিশোরীর মতন। সাজিদ তাকিয়ে রইল অপলক, যেন এহেন আশ্চর্য সুন্দরী কিশোরীর দেখা সে ইহ জন্মে আর কখনো পায়নি। সে জানে এ পাপ, তবুও কোনো এক আধ্যাত্মিক চেতনায় সে চোখ সরাতে পারল না। তাকিয়ে থাকতে থাকতে চোখ জ্বলে ওঠে, মুখে তিক্ত অনুভূত হলো, শরীর কেমন ঝনঝন করলো। তবুও নজর সরাতে পারল না, আটকে গেছে। কি এমন জাদু করলো এই মেয়ে? শ্রেয়ার বাসার সামনে গাড়িটা থেমেছে। নীল বর্ণের গেট দিয়ে ঢুকতে গিয়ে শ্রেয়া একবার চোখ মুখ খিচে শরীর বাঁকিয়ে পেছনে ঝুঁকে ডান দিকে তাকালো। তার ঝুঁটি দুটো হেলে গেল। সাজিদ অপ্রস্তুত, ভয়হীন, লজ্জাহীন, কিন্তু এক মুগ্ধকর চোখে তা দেখল। গাড়িটার দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে শ্রেয়া ভেতরে ঢুকলো। গাড়িটা অনেকক্ষণ থেকে তাকে অনুসরণ করছিল। সে খেয়াল করেছে জুতা খুলে ঘরে ঢুকতে যাবে এমন সময় শ্রেয়সীকে বের হতে দেখা গেল। শ্রেয়ার দিকে ভ্রু নাচিয়ে সে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুই না কলেজ গেলি? শ্রেয়া চোখ মুখ কুঁচকে বলে, তলপেট ব্যথা, কোমরেও ভয়ানক ব্যথা, বোধহয় পিরিয়ড হবে, ডেট মিসড অলরেডি। শ্রেয়সী ব্যাগ দেখে নিতে নিতে বলল, গরম পানি স্যাক দিয়ে একটু রেস্ট নিয়ে পড়তে বসবি। নো ফাঁকিবাজি, সামনে কিন্তু বোর্ড এক্সাম, মাথায় যেন থাকে। সাজিদ শ্রেয়ার বাসার সামনে বসে আছে প্রায় আধ ঘন্টা হলো। কেন বসে আছে কে জানে। এই সময়টা কি তার প্রেমে পড়ার? ভালোবাসার সময়গুলো কি আরো অনেক আগেই পার হয়ে যায়নি? তার ঘরে বউ আছে, বাচ্চা আছে। সে তো টকবকে যুবক নয়, সে একজন পূর্ণাঙ্গ পুরুষ যার জীবনে সব আছে, হয়ে গেছে, ঘটে গেছে। নতুন করে তো আর কোনো কিছু হবার নেই। তাই ভেতরটা কেমন একটা অস্বস্তিকর কাটা দিয়ে উঠল। নিজের কাজকর্ম নিজের কাছে ভীষণ তিক্ত এবং লজ্জার বলে বোধ হলো। মেয়েদের পেছনে ঘোরার মতো বয়সটা কি এখন তার আছে? আর মেয়েটাও অনেক ছোট হবে, ইন্টার ফার্স্ট কিংবা সেকেন্ড ইয়ার হয়তো পড়ে। এত সব চিন্তা ভাবনার পরেও সাজিদের ভেতর থেকে একটা অবাধ্য সুর বলে উঠল, আমারই বা এমন কি বয়স? 29 পেরিয়ে 30 চলছে। ছোট বয়সে বিয়ে দিয়েছে বলেই না বউ বাচ্চা হয়েছে? হ্যাঁ, অবশ্যই ছোট বয়স। প্রচ্ছদ ওর থেকে মাত্র 4 মাসে ছোট, অথচ সে তো কেবলই বিয়ের পাট চুকালো। ওই বয়সটা তো সাজিদের বিয়ে করার বয়স ছিল না। আদতে তার বিয়ে করার বয়স তো এখন। 27 বছর বয়সে বিয়ে করাটা এখন নিছক তুচ্ছ বোকামি বলে বোধ হচ্ছে। জীবনের সবচেয়ে বড় ভুল। 3 বছরের এই প্রথমবার মনেতে হঠাৎ উকি দিচ্ছে, নীরার মতো একটা জীবন সঙ্গিনী কি তার যোগ্য হয়? মধ্য গাড়ির কালো কাছের ভেতর দুষ্টু জড়সড় হয়ে বসে আছে। প্রচ্ছদ দুষ্টুর দিকে তাকিয়ে পুনরায় দীর্ঘশ্বাস ছাড়ল। সামনের শূন্য রাস্তায় এক দৃষ্টিতে তাকিয়ে কঠিন গলায় বলল, দুষ্টু, নামো। দুষ্টু সিটের সাথে আরো খানিকটা লেগে বসলো। সিটে মাথা এলিয়ে দিয়ে বলল, আপনাকে ছাড়া যাওয়া যাবে না, বাড়িতে ঢুকতেই পারবো না আমি। প্রচ্ছদ বিরক্ত হলো, আমার ক্লাস আছে। বাচ্চাদের মতন করছো কেন? নামতে বলেছি, নামো জলদি। দুষ্টু নির্বিকার বসে রইল, বরং হেলানো মাথাটা অন্য পাশে কাত করে চোখ বন্ধ করে রইল। প্রচ্ছদ প্রলম্বিত এক শ্বাস নিজের মাঝে টেনে নিয়ে হতাশ মিশ্রিত কণ্ঠে বলল, চলো, কিন্তু 10 মিনিট, এর বেশি থাকতে পারবো না।